নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে টাইমলি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, এখন এই ভিডিওটাকে স্টার্ট করে দিই। এবং বন্ধুরা, এই ভিডিওতে আজ আমরা কথা বলতে চলেছি একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, অনেক মানুষ অনেক সময় ধরে এটা রিকোয়েস্ট করছিলেন, বলছিলেন স্যার এই একটা টপিক এইখানে অবশ্যই কভার করা দরকার। তো এক্স্যাক্টলি এটা কি হয়, আপনাদের সব ডাউট এই এক ভিডিওতেই কভার হতে দেখা যাবে এখানে। তো বন্ধুরা, এখানে যেমন আপনারা জানেন ব্যালেন্স শিট পড়া এটা কতটা ইম্পর্টেন্ট, এটা নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে। এবং ব্যালেন্স শিটের যদি আমরা কথা বলি, চলুন, যদি আপনি ব্যালেন্স শিটকে একবার, মানে এমন বলা তো উচিত না, এটা বলা খুবই ভুল হবে, তবুও আপনি যদি ব্যালেন্স শিট না পড়েন তাহলেও ঠিক আছে, কিন্তু আপনি ব্যালেন্স শিট না পড়লেও একটি শুধুমাত্র এমন একটি পয়েন্ট আছে যেটাকে ইগনোর করা আপনাদের উচিত হবে না। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটাকে ইগনোর করা একেবারেই উচিত নয়। এটা কিন্তু লিটারালি একটা গোল্ডেন পয়েন্ট। এবং সেটা কোন পয়েন্ট বন্ধুরা? সেটা হলো এই কন্টিনজেন্ট লাইবিলিটিস। ইয়েস, কন্টিনজেন্ট লাইবিলিটিস বন্ধুরা এমন একটি আইটেম, এখন ব্যালেন্স শিট আইটেম তো এটাকে আমরা বলতে পারি না। যদি আপনি এক্সামে লিখে দেন যে কন্টিনজেন্ট লাইবিলিটি হলো ব্যালেন্স শিটের পার্ট, তাহলে কিন্তু আপনাকে 0 মার্কস দেওয়া হবে। এটা ব্যালেন্স শিট আইটেম নয়, কিন্তু এটা অফসাইড ব্যালেন্স শিট আইটেম। মানে কোনো কোম্পানির ব্যালেন্স শিট যখন আপনি পড়তে যাবেন, ব্যালেন্স শিটের ভেতরে আপনি কিন্তু এটাকে পাবেন না। এটা আপনারা ব্যালেন্স শিটের নিচে আলাদাভাবে যে ফুটনোট দেওয়া থাকে সেখানে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, সেটা কোথায় পাওয়া যাবে, কিভাবে পড়তে হয়, তার সমস্ত এ টু জেড বিষয়, এর মধ্যে কি কি জিনিস আছে, এর ইন্টারপ্রিটেশন কি কি হয়, সবকিছু এখন আপনারা এই এক ভিডিওতে এখানে দেখতে পেয়ে যাবেন। তো সব থেকে প্রথমে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখন আপনারা কি বুঝলেন? কন্টিনজেন্ট লাইবিলিটি। যদি আপনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছেন তাহলে কন্টিনজেন্ট লাইবিলিটি এটা অবশ্যই একবার গো থ্রু করা উচিত হবে। তো বন্ধুরা, এখন চলে আসি পরবর্তী পয়েন্টে। যেমন আমি বলেছিলাম, প্রথমে তো এরকম টি ফরম্যাটে এই যে ব্যালেন্স শিট সেটা তৈরি করা হতো। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা জানেন, ডান পাশেই লাইবিলিটি থাকতো এবং বাঁ পাশে এই অ্যাসেট থাকতো। তো এতেও যে কন্টিনজেন্ট লাইবিলিটি হতো, আবার বলছি কন্টিনজেন্ট লাইবিলিটি আপনি ব্যালেন্স শিটের ভেতরে পাবেন না। এই ব্যালেন্স শিট শেষ হলে নিচে যে নোটস থাকে তাতে আপনারা কন্টিনজেন্ট লাইবিলিটি দেখতে পেয়ে যাবেন। তো এটা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এখনকার যে কোম্পানি আইন আছে তার হিসাব অনুযায়ী যে ভার্টিক্যাল ব্যালেন্স শিট বানানো হয়, এতেও আপনারা না তো এই লাইবিলিটি সাইডে আর নাই বা নিচে যদি আপনি অ্যাসেট সাইডে দেখেন, ঠিক আছে, তাতেও কিন্তু কন্টিনজেন্ট লাইবিলিটি মেলে না। কারণ যেমন আমি আগেই বলেছি, ব্যালেন্স শিটের ভেতরে এই কন্টিনজেন্ট লাইবিলিটি আসে না। ব্যালেন্স শিট যেখানে শেষ হয়, ঠিক আছে, তার নিচে স্ক্রল ডাউন করতে থাকুন, আপনারা সেখানে কন্টিনজেন্ট লাইবিলিটি দেখতে পেয়ে যাবেন। সো এই পয়েন্টটা আপনাদের জানা উচিত। তো যেমন আমি বলেছিলাম বন্ধুরা, কন্টিনজেন্ট লাইবিলিটি সবসময় চেক করতে হবে। চলুন, এখনো পর্যন্ত আপনারা কি বুঝে গেছেন যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি সেটা কিন্তু একবার অবশ্যই চেক করা দরকার। এখন আপনাদের মনে আলাদা আলাদা ডাউট থাকবে, আমি জানি, ঠিক সেটাকেই সলভ করব। সবচেয়ে আগে তো লোকেরা বলবে, ভাই কন্টিনজেন্ট লাইবিলিটি লাইবিলিটি বলছে, আগের অর্থ কি সেটাই আমাদের বলে দাও। আমাদের তো ওটাই জানা নেই যে কন্টিনজেন্ট লাইবিলিটি মানে কি। তো চলুন বন্ধুরা, শুরু করি উইথ দ্য নর্মাল ডেফিনেশন। ঠিক আছে, কন্টিনজেন্ট লাইবিলিটি ইজ এ লাইবিলিটি। ঠিক আছে ভাই, এটা তো কমন সেন্সের ব্যাপার। কন্টিনজেন্ট লাইবিলিটি ইজ এ লাইবিলিটি দ্যাট মে অকার ডিপেন্ডিং অন দ্য আউটকাম অফ এ ফিউচার ইভেন্ট। খুব সিম্পল, ঠিক আছে, বুঝলেন না? কোনো ব্যাপার না। আমি বলছি এখন এই লাইবিলিটি মানে কি, শুধু এতটাই, এই যে কন্টিনজেন্ট এটা ছেড়েই দিন, শুধু লাইবিলিটি এর মানে হচ্ছে দেনদারি। এখন ধরুন ভাই, বিরাট কোহলি রোহিত শর্মার থেকে 500 টাকা নিয়েছে, ঠিক আছে, তো বিরাট কোহলি রোহিত শর্মাকে 500 টাকা দেওয়া বাকি আছে। তো বিরাট কোহলির জন্য এই যে 500 টাকা এটা হচ্ছে দায়বদ্ধতা বা লাইবিলিটি তৈরি হলো, ওকে দেওয়া বাকি আছে, তাই না? আর এই যে দেওয়া বাকি আছে সেটাকেই বলে দায়বদ্ধতা বা লাইবিলিটিস। এই লাইবিলিটি আপনারা ব্যালেন্স শিটের ভেতরে পেয়ে যাবেন। বিভিন্ন প্রকারের লাইবিলিটি থাকে, যেমন শর্ট টার্ম থাকবে, তারপর লং টার্ম থাকবে, প্রভিশনিং এর ফর্মেও থাকে। তো ওগুলো আপনারা ব্যালেন্স শিটের ভেতরে পেয়ে যাবেন। কিন্তু কন্টিনজেন্ট লাইবিলিটি যখন আমরা এখানে এটার কথা বলছি, তখন লাইবিলিটি মানে দেওয়া বাকি, মানে কিছু না কিছু তো আপনাকে দিতে হবে, কিন্তু ওটা কন্টিনজেন্ট। আর এই কন্টিনজেন্ট মানে কি বন্ধুরা, যে এর কোনো গ্যারেন্টি নেই, এটা হয়তো দিতে হতে পারে অথবা নাও দিতে হতে পারে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, আবার যে এর সংজ্ঞা সেটা পড়ে নিতে পারেন। এ লাইবিলিটি দ্যাট মে অকার ডিপেন্ডিং অন দ্য আউটকাম অফ এ ফিউচার ইভেন্ট, মানে একটা দায়বদ্ধতা যেটা আপনাকে দিতে হতে পারে ডিপেন্ডিং অন দ্য আউটকাম অফ এ ফিউচার ইভেন্ট, মানে ভবিষ্যতে কোনো ইভেন্টের ফলাফলের উপর এটা নির্ভর করে। মানে ভবিষ্যতে এমন একটা ইভেন্ট থাকবে, যদি সেটা ঘটে তাহলে আপনাকে এটা দিতে হবে, আর যদি না ঘটে তাহলে এটা দিতে হবে না। তো এটা হচ্ছে ইফ বাট বা যদি কিন্তুর খেলা। এই কারণেই ব্যালেন্স শিটের ভেতরে একে রাখা হয় না, না হলে তো যে শেয়ার হোল্ডাররা তারা কনফিউজড হয়ে যাবে
আর এই জিনিসটা ব্যালেন্স শিটের মধ্যে থাকলে এই যে ব্যালেন্স শিট সেটা পড়ারও কিন্তু অসুবিধা হবে। আর এই কারণেই কোম্পানির নিয়ম অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী একে ব্যালেন্স শিট থেকে আলাদা করে দেখানো হয়, কিন্তু ব্যালেন্স শিটের নিচেই একে এখানে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, এতটুকু তো বুঝে গেলেন ভাই। এটা এমন একটা দায়বদ্ধতা যা ভবিষ্যতের কোনো ঘটনা প্রবাহের উপর নির্ভর করে, যদি তবুর ব্যাপার। এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই। আশা করছি এটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এখন সামনে ধীরে ধীরে আপনি বুঝে যাবেন যে এই জিনিসটা আসলে কি। কিছু উদাহরণ এখন আমরা এখানে দেখার চেষ্টা করব। যেমন যদি আমরা বলি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে যে সোজা উদাহরণ সেটা হচ্ছে বন্ধুরা এই কোর্ট কেস। এটা বোঝাতে গেলে এর থেকে ভালো কোনো উদাহরণ হতেই পারে না। এখন ধরুন কোনো কোম্পানি আছে XYZ কোম্পানি, ঠিক আছে? তো এই কোম্পানি এত বড় বড় ব্যবসা করে বন্ধুরা। ব্যবসা করার সময় আপনি জানেন কত ধরনের লিগ্যাল জটিলতা আমাদের দেখতে হয়। আর যদি জিনিসগুলো নর্মালি সলভ না হয় তাহলে পার্টি কি করবে? পার্টি কোর্টে চলে যাবে। ঠিক আছে, এখন ধরুন কোনো XYZ কোম্পানির বিরুদ্ধে কোর্ট কেস হয়েছে 10 কোটি টাকার। এখন সেই 10 কোটি টাকা এই XYZ কোম্পানিকে কি অবশ্যই দিতে হবে? আপনি বলবেন এমন তো নয় ভাই, এখনো তো কোর্টে কেস চলছে, তাই না? যদি কোর্টে XYZ কোম্পানি জিতে যায় তাহলে দিতে হবে না ভাই, ঠিক আছে। কিন্তু যদি কেস হারে তাহলে 10 কোটি টাকা বার করতে হবে বা 10 কোটি টাকা দিতে হবে। আবার আসলো কিনা সেই যদি কিন্তুর ব্যাপার। একদমই এই জিনিসটা বা এই লাইবিলিটি একেই বলা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি। আর আপনি ইউজুয়ালি যতগুলোই কন্টিনজেন্ট লাইবিলিটি দেখবেন তার 90% কন্টিনজেন্ট লাইবিলিটি এগুলো কোর্ট কেস সংক্রান্তই হয়। আমি আবার বললাম 90%, এর বাইরে অন্য ছোটখাটো কেসও আপনি দেখতে পাবেন যেখানেই যদি কিন্তুর ব্যাপার থাকে, কিন্তু 90 এমনকি 95% কন্টিনজেন্ট লাইবিলিটি এই কোর্ট কেস সম্পর্কিতই হয়। এটাই কিন্তু সবচেয়ে ভালো উদাহরণ। যদি আপনি কেস জিতে যান তাহলে টাকা দিতে হবে না, ঠিক আছে। যেখানে আমরা কন্টিনজেন্ট লাইবিলিটি নিচে দেখাচ্ছিলাম যে ভাই 10 কোটি টাকা দিতে হতে পারে, সেটা হঠাৎ শূন্য হয়ে যাবে। তো এই যদি কিন্তুর ব্যাপার কিন্তু এখানে হয়ে থাকে। তো একটা উদাহরণ থেকে তো এটা বোঝা গেল, ঠিক আছে। এবার পরবর্তী পয়েন্টে আসা যাক। কিছু ভুল আছে যা কিন্তু অনেকেই এখানে করবে, যা আপনাদের পুরোপুরি এড়িয়ে চলতে হবে। কোনটা? যেটা আমি বারবার বলি ভাই, এই শেয়ার মার্কেটে কোনো জিনিসের কিন্তু কোনো ফর্মুলা বানিয়ে নেবেন না। মানে যদি কন্টিনজেন্ট লাইবিলিটি আপনি দেখতে পাচ্ছেন যে 0 দেখাচ্ছে, তার মানে কিন্তু এই অর্থ নয় যে এই শেয়ারটা কেনার উপযুক্ত হয়ে গেছে। আমি কিন্তু কখনো এমন বলিনি। আমি কি এরকম বলেছি? আমি তো বলিনি, তাই না? কিন্তু এটাও আমাকে এই ভিডিওতে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কারণ যদি আমি না বলি তাহলে মানুষ নিজেরাই এই ব্যালেন্স শিটে যাবে, চেক করবে। তারা নিচে যে কন্টিনজেন্ট লাইবিলিটি সেটা যখন দেখবে আরে 0 দেখাচ্ছে, আর অমনি কিন্তু সেই শেয়ার কিনে নেবে। এটা করা কিন্তু চলবে না ভাই। আমি অনেকবার আপনাদের বলেছি বাই করতে হলে বিজনেস দেখে করো, কিন্তু এই সব জিনিসও দেখতে হয়। যদি এই কন্টিনজেন্ট লাইবিলিটি খুবই ডেঞ্জার লেভেলে থাকে তাহলে তখন কিন্তু সতর্ক থাকতে হবে। এখন সেই ডেঞ্জার লেভেল কিভাবে বুঝবেন আমরা পরে আসবো সেই বিষয়ে, কিন্তু আগে আপনাদের কি বোঝা উচিত? এই ভুলটাকে এড়িয়ে চলা উচিত যে এটাকে কখনো ফর্মুলা বানিয়ে নেবেন না। এই কন্টিনজেন্ট লাইবিলিটি 0 মানে কি? কোম্পানির ওপর কোনো কেস নেই ভাই, ঠিক আছে। আর এটা দেখে স্টক কিনে নেবেন সেটা হওয়া কিন্তু উচিত নয়। তো এটাই আপনাদের প্রথমে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো চলুন এখন আমরা চলে আসি পরের পয়েন্টে। যেমন আমি বলেছি যে ভাই একে চেক কিভাবে করব, আপনারা তো ডেফিনেশন বুঝে গেছেন নিশ্চয়ই। সবকিছু আস্তে আস্তে করে বুঝে নেবো। তাহলে যেমন আমি বলেছি একে চেক করতে হবে, তাই তো? ব্যালেন্স শিট চেক করতে গেলে যে কোনো কোম্পানির আপনি তো গুগলের ওপরেই যাবেন। কোনো কোম্পানিকে স্টাডি করছেন তাহলে আপনাদের ব্যালেন্স শিট সেটা তো অবশ্যই খুলতে হবে, এবং তার নিচে নিচে স্ক্রল ডাউন করে আপনাদের যেতে হবে, আর তারই নিচে আপনারা কন্টিনজেন্ট লাইবিলিটি দেখতে পাবেন। চলুন একটা উদাহরণ নিয়ে নিই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইনফোসিসের যে ব্যালেন্স শিট সেটা চেক করে নেব। মানি কন্ট্রোলের ওয়েবসাইটের উপর চেক করব। আপনি চাইলে অন্য কোনো ওয়েবসাইটও বেছে নিতে পারেন। তো চলুন এবার এর উপর একটা ক্লিক করে নিই। দেখতে পাচ্ছেন ইনফোসিসের যে ব্যালেন্স শিট সেটা খুলে গেছে। এরপর আস্তে আস্তে নিচের দিকে যাব, কিন্তু এরপর একটা ভুল করলে হবে না। নিচে যাওয়ার পরে ভাই এই যে কনসলিডেট রয়েছে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। তার পাশে যে স্ট্যান্ড অ্যালোন আছে এর উপর কিন্তু নয়। তো এই যে কনসলিডেটেড এর উপর ক্লিক করলাম। কনসলিডেটেড এলো কিনা এটা আগে দেখুন। দেখতে পাচ্ছেন কনসলিডেটেড এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আস্তে আস্তে নিচে যেতে হবে, আরো নিচে যাবেন, আরো নিচে যাবেন, আর ব্যালেন্স শিট এইখানে শেষ হয়ে যায়। এই দেখুন এইখানে এই যে টোটাল অ্যাসেট এটা লেখা থাকবে। এখানেই যে ব্যালেন্স শিট সেটা কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়। এর নিচে আপনি দেখতে পাবেন আদার অ্যাডিশনাল ইনফরমেশন। আর এই যে আদার অ্যাডিশনাল ইনফরমেশন এর মধ্যে কিন্তু আপনি অনেকগুলো আইটেম দেখতে পাবেন। আর সবচেয়ে প্রথম আইটেমটাই লেখা আছে দেখতে পাচ্ছেন কন্টিনজেন্ট লাইবিলিটিস অ্যান্ড কমিটমেন্টস, ঠিক আছে। তো যদি আপনি ওটা চেক করতে যান তো এই দেখুন এখানে লেখা আছে কন্টিনজেন্ট লাইবিলিটিস কত আছে 4010 কোটি টাকা। এখন এটা আছে, আর এটা কিন্তু পরিবর্তনশীল। এর আগেও দেখতে পাচ্ছেন এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি এটা বারবার পরিবর্তন হয়েছে। তো বর্তমান যেটা আছে সেটা নিয়েই এগিয়ে যাব। বর্তমানে কত আছে? এই 4010 কোটি আছে।
ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখানে মানে কি, ইনফোসিসের ওপর এখন আমরা বলতে পারি। আমি আবার বলছি, আপনাকে কিন্তু ডিটেলে গিয়ে পড়তে হবে ভাই, যে এই 4010 কোটি টাকা দেখাচ্ছে সেটা এক্স্যাক্টলি কিসের জন্য সেটা বুঝতে হবে। কারণ এটা জরুরি না যে প্রতিটা জিনিসই কোর্ট কেস সংক্রান্ত হবে, বা 90% জিনিসপত্র এই কোর্ট কেস সংক্রান্তই হয়। ঠিক আছে, তাই এইটা আপনাদের ডিপলি স্টাডি করতে হবে। আমি আবারও আপনাদের বলছি, এই যে 4010 কোটি টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখন এমনও হতে পারে যে এটা একটা বড় কেস থেকে এসেছে, আবার এমনও হতে পারে যে 401 কোটি টাকা করে 10টা আলাদা আলাদা কেসও থাকতে পারে। ঠিক আছে, এই হিসেব অনুযায়ী আপনাদের স্টাডি করতে হবে। তখন আপনারা কি করবেন দেখুন, যদি আলাদা আলাদা কেস থাকে তাহলে ঠিক আছে ভাই, হয়তো কিছু কেস জিতবে, হয়তো বা কিছু কেস হারবে, এই জিনিসগুলো হতেই থাকে। ঠিক আছে, আর যদি ধরুন শুধুমাত্র একটাই কেস আছে যেটা 4010 কোটি টাকার, তাহলে সেটা কিন্তু খুব বড় প্রভাব আনতে পারে। কিন্তু বড় প্রভাব কখন আনবে, যদি সেই কেসের অ্যামাউন্টটা অনেক বড় হয়। তো এখন কত, এই 4010 কোটির আশেপাশে। এখন ইনফোসিসের মতো কোম্পানি ভাই কত বড় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, প্রায় 6 থেকে 7 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি আছে এর। এবং যদি টোটাল অ্যাসেট দেখেন, টোটাল অ্যাসেটও ওপরে দেখতে পাবেন প্রায় 1.5 লাখ কোটির কাছাকাছি। এটা কিন্তু শুধু আমরা টোটাল অ্যাসেটের কথাই বলছি। মার্কেট ক্যাপের কথা যদি বলেন, সেটা কত, 6 থেকে 7 লাখ কোটি। তো ভাই 6 থেকে 7 লাখ কোটি টাকা যে কোম্পানির মার্কেট ক্যাপাসিটি রয়েছে, বাজার টোটাল অ্যাসেট 1.5 লাখ কোটির কাছাকাছি রয়েছে, তার জন্য ভাই এই 4010 কোটি টাকা কিন্তু বড় কথা না। ঠিক আছে, মানে কি, ধরেই নিন কাল যদি একটা মাত্র কেস থাকে এর ওপর, বা যদি ধরুন অনেকগুলো কেস থাকে এবং সব কেসে হেরেও যায়, তাহলে কি ইনফোসিস কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে? না, হবে না। কেন? কারণ খুব সহজেই এই জিনিসগুলো এত বড় মার্কেট ক্যাপাসিটির কোম্পানি সহ্য করে নিতে পারবে। ঠিক আছে, ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আর আপনার উপরে কেউ যদি 10,000 টাকার কেস করে, আপনি হেরে গেলে কিন্তু আপনার কিছু যায় আসবে না। কিন্তু যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে আর আমি আপনার উপরে 5 কোটি টাকার কেস করে দিই, তখন আপনি হারলে আপনার তো পুরোটাই শেষ। তাই এই অ্যামাউন্টটা দেখা এটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণেই পরবর্তী টপিকটাও এর সঙ্গে সম্পর্কিত, এই ডেঞ্জার জোন, এটা আপনার বুঝে নেওয়া উচিত। এখন হয়তো কিছুজন এটা বুঝেও গিয়েছেন, ডেঞ্জার জোন মানে একদম স্পষ্টভাবে এখানে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, যদি কোনো কোম্পানির কন্টিনজেন্ট লায়াবিলিটি সেই কোম্পানির ভ্যালুর থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই কোম্পানিটা ইনভেস্টমেন্টের জন্য খুবই বিপজ্জনক হয়ে পড়ে। কোম্পানির ভ্যালু মানে কোম্পানির টোটাল অ্যাসেটও দেখতে পারেন, কিংবা কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটাও দেখতে পারেন। মানে ধরুন আমরা যে উদাহরণটা আগে নিলাম, যদি কোনো কোম্পানি হয় 10,000 কোটি টাকার, আর তার উপরে যদি 100 কোটি টাকার কন্টিনজেন্ট লায়াবিলিটি থাকে, ঠিক আছে ভাই, যদি হেরেও যায় 100 কোটি টাকা দিয়ে দেবে। কিন্তু ধরুন যদি সেই কোম্পানির ওপর 10,000 কোটি টাকার মামলা হয়, তাহলে যদি হেরে যায়, তাহলে সোজাসুজি কোম্পানিটাই শেষ হয়ে যাবে, শূন্যে চলে যাবে। দেবে কি, কোর্টের কিন্তু সরাসরি অর্ডার থাকবে যে পেমেন্ট করো, মানে পুরো কোম্পানি বিক্রি করে সেই টাকা শোধ করতে হবে। তাই এরকম কোম্পানি থেকে আপনাদের সাবধান থাকা উচিত। এই ধরনের কোম্পানিকে ডেঞ্জার জোন কোম্পানি বলা হয়ে থাকে, আর এই কারণেই কন্টিনজেন্ট লায়াবিলিটি পড়া অনেক গুরুত্বপূর্ণ হয়। আবারও বলবো বন্ধুরা, এমন কিছু মিস্টেক আছে যেগুলো হয়তো আপনি করতে পারেন। যেমন ধরুন যদি কোনো কোম্পানির ওপর, আমি বলছি ধরুন, যেমন আমি বলেছিলাম কোম্পানির ভ্যালু মানে টোটাল অ্যাসেট বা মার্কেট ক্যাপ সেটা 20,000 কোটি টাকা ধরে নিন, আর তার উপর যদি কন্টিনজেন্ট লায়াবিলিটি থাকে 30,000 কোটি, তো আপনি বলবেন ও মাই গড, তাহলে এই কোম্পানি কি ডেঞ্জার জোনে আছে? অবশ্যই আছে, কিন্তু এর মানে এই নয় যে কোম্পানি ধ্বংস হয়ে গেছে। যদি কেস হারে তাহলে শেষ হয়ে যাবে, যদি না হারে তাহলে ঠিক আছে ভাই, তাহলে ব্যবসা চালিয়ে যাবে, এবং যে চার্ট প্যাটার্ন সেখানেও রিকভারি হবে। তাহলে এই পয়েন্টটাও এখানে বুঝে নিতে হবে। হ্যাঁ, কিন্তু এমন কোম্পানিতে ভাই আপনি টাকা ঢালতে যাচ্ছেন মানে আপনি কিন্তু বোকা। এরকম কোম্পানিতে বোকা ছাড়া কেউ কিন্তু টাকা ঢালতে যাবে না। কেন যাবে ভাই? মার্কেটে কি শেয়ারের অভাব পড়ে গেছে? শুনুন, শেয়ার বাজারে 8,000-এরও বেশি কোম্পানি লিস্টেড আছে, আর আপনি এমন কোম্পানিতে যেতে চাইছেন যা 20,000 কোটি টাকার, এবং ধরুন তার সম্পূর্ণ অ্যাসেটের ভ্যালুর থেকেও বড় কোনো মামলা তার উপরে চলছে। ঠিক আছে, মানে আপনি বুঝতে পাচ্ছেন আপনি আপনার টাকা রিস্কের মধ্যে ফেলতে চাইছেন। আমি আবার বলছি, এটা জরুরি নয় যে এই কোম্পানি ডুবেই যাবে, কেস হারলে কিন্তু ডুবে যাবে, না হলে ঠিক আছে। তো এই ভুলটাও আমি ইতিমধ্যে এখানে কভার করেছি। তো চলুন আরো কিছু উদাহরণ দেখা যাক, কিন্তু তার আগে অবশ্যই বলতে চাই, যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের এই লাইক দেওয়ার কারণে আমার যে মোটিভেশন সেটাও কিন্তু বেড়ে যায়। তো চলুন আরো একটা ডিসক্লেমার দিতে চাই, এখানে আমরা কিছু শেয়ারের উদাহরণ নেব, তবে কিন্তু কোনো রেকমেন্ডেশন নয় ভাই, যে এটা কেন, ওটা বিক্রি করো, হোল্ড করো বা অ্যাভারেজ করো, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। চলুন শুরু করি। একটি কোম্পানি আছে এলটিটিএস, অর্থাৎ এলএনটি টেকনোলজি সার্ভিসেস। এবারের যে ব্যালেন্স শিট সেটা চেক করব। তো আবার দেখতে পাচ্ছেন এই যে মানি কন্ট্রোল, তার যে ওয়েবসাইট সেটা খুলে নেব। তো এখানে একবার ক্লিক করে নিলাম, তো দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স শিট সেটা খুলে গেছে। তো নিচে গিয়ে কি করতে হবে, আবার বলছি বন্ধুরা, এই যে স্ট্যান্ড অ্যালোন এটা কিন্তু চেক করলে হবে
হবে না, আপনাকে সবসময় এই যে কনসলিডেটেড এটা চেক করতে হবে। তো এই কনসলিডেটেড এর উপরে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন কনসলিডেটেড ক্লিক হয়ে গেছে বা সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সেই সেকশনটা খুলে গেছে। আর এখানে টোটাল অ্যাসেট কত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন 9643.50 কোটি। আর কোম্পানির উপর এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সেটা কত আছে 203 কোটি। কোম্পানির যে টোটাল অ্যাসেট সেটা দেখতে পাচ্ছেন দিন দিন বেড়েছে 5072 কোটি, তারপরে 6091 কোটি, 6917 কোটি, 8488 কোটি, তারপর 9643 কোটি। তো ভালো যে কোম্পানি হবে তাদের যে এই টোটাল অ্যাসেট সেটা কিন্তু এরকম দিন দিন বাড়তেই থাকে। তো আমরা তো এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি শুধুমাত্র এই ব্যাপারটাকে নিয়েই কথা বলবো। তো এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সেটা দেখতে পাচ্ছেন 203 কোটি রয়েছে। এর আগেও দেখতে পাচ্ছেন এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সেটা ছিল 163 কোটি, তার আগে 281 কোটি, তার আগে 185 কোটি। দেখুন এটা কিন্তু পরিবর্তিত হতে থাকে, যে এরকম প্লাস মাইনাস এরকম হয়। তো আমরা এই 203 কোটির যে কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা ধরেই এগিয়ে যাব। এবং কোম্পানির যে টোটাল অ্যাসেট এটা কত দেখতে পাচ্ছেন 9643 কোটি। আর মার্কেট ক্যাপও দেখে নেব। কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা কত দেখাচ্ছে 46,752 কোটি বা 46,000ই ধরে নিন। এখন কোম্পানির কাছে 46,000 কোটি টাকার মার্কেট ক্যাপ আছে, কোম্পানির কাছে অ্যাসেট রয়েছে 9,600 কোটির কাছাকাছি, আর মাত্র 203 কোটির এই কন্টিনজেন্ট লায়াবিলিটি রয়েছে। তো ভাই কি হলো, চলুন হেরে গেলেও এই কোম্পানি খুশি খুশি কিন্তু সেই টাকা দিয়ে দেবে। এখন বুঝতে পারছেন এখানে কোম্পানির ওপর কিন্তু কোনো তালা লেগে যাচ্ছে না। এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এভাবে জিনিসগুলোকে চেক করতে হবে। ঠিক আছে, আবার বলছি এর মানে এই নয় ভাই যে আপনি ডাইরেক্ট গিয়ে কিনে ফেললেন। এটা শুধুমাত্র চেক করার ব্যাপার। কোনো শেয়ার কেনার আগে অবশ্যই তার যে বিজনেস সেটা দেখতে হয়। এটা শুধুমাত্র একটা পয়েন্ট। যদি এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি খুব সুপার ডুপার একদম উচ্চ লেভেলের হয়ে থাকে তাহলে ভাই এমন কোম্পানি থেকে দূরে থাকুন। এই জিনিসটা এখানে চেক করতে হয়। তো আপাতত এখানে যে জিনিসগুলো সেগুলো সেভ রয়েছে। এবার চলুন আরো একটা উদাহরণ দিয়ে দেবো। এই ডেল্টা কর্প, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন ক্যাসিনো সংক্রান্ত কোম্পানি, খুবই জনপ্রিয়। তো দেখুন ডেল্টা কর্পের যে ব্যালেন্স শিট সেটা আমি খুলে নিচ্ছি। এর উপরে ক্লিক করে নেব। এখন দেখতে পাচ্ছেন ডেল্টা কর্পের যে ব্যালেন্স শিট সেটা খুলে গেছে। এবং এরপরে আমরা কনসলিডেটেড এটাকে সিলেক্ট করব। তো এই কনসলিডেটেড এটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর আস্তে আস্তে নিচে নামবো। দেখতে পাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত এই যে টোটাল অ্যাসেট এই সেকশনটা চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা কিন্তু জিরো হয়ে যায়নি, এটা শুধুমাত্র এখনো পর্যন্ত আপডেট হয়নি। তাই এর যে আগের ডেটা সেটা দেখে নেব। কোম্পানির কাছে এই যে টোটাল অ্যাসেট এটা কত আছে, প্রায় ধরে নিন 3000 কোটির কাছাকাছি। আর একটি অন্য ওয়েবসাইট থেকে এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সেটা একটু দেখে নেব। এতেও দেখতে পাচ্ছেন এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা দেখাচ্ছে 23,262 কোটি। আর কোম্পানির টোটাল অ্যাসেট কত একটা রাউন্ড ফিগারে ধরে নিই প্রায় 3000 কোটি। কিন্তু কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা দেখতে পাচ্ছেন ও মাই গড 23,484 কোটি কন্টিনজেন্ট লায়াবিলিটি দেখাচ্ছে। কি বুঝতে পারছেন ভাই, যদি কেসে হারে তো ওদের ঘর বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে যাবে, মানে কোম্পানি পুরোপুরি ভাবে বিক্রি হয়ে যাবে ভাই। তাহলেও কিন্তু এই টাকা দিতে পারবে না। আপনি দেখতে পারেন 3,000 কোটি টাকার প্রায় অ্যাসেট আছে, ঠিক আছে, আর কোম্পানির ওপর এই 23,000 থেকে 23,500 কোটি টাকার বকেয়া রয়েছে। দেখুন এর আগে কিন্তু এত কেস ছিল না। দেখতে পাচ্ছেন এর আগে ছোটখাটো কেস ছিল 361 কোটি, তারপরে এরকম 418 কোটির কেস ছিল। এরকমটা থাকলে কিন্তু ঠিক ছিল, এই 3,000 কোটি টাকার অ্যাসেট রয়েছে সেটাকে এটা কিন্তু দিয়ে দিতে পারতো, কিন্তু কোম্পানি তো ডুবে যেত না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 23,000 থেকে 23,500 কোটি টাকা দিতে হবে। তো এটা কিভাবে হলো, এই কোম্পানিটার কি সমস্যা আছে? তো বন্ধুরা যারা শেয়ার বাজারে নিয়মিত আপডেটেড থাকেন তারা জানেন ডেল্টা কর্পের কাছে 23,200 কোটি টাকার একটা জিএসটি ডিমান্ড নোটিশ গিয়েছিল সরকারের থেকে। কিসের জন্য গিয়েছিল? গ্যামলিং এবং গেমিং সংক্রান্ত। আপনাদের হয়তো মনে আছে যে 28% জিএসটি সরকার বলেছিল গ্যামলিং এবং গেমিং সবাইকে একসাথে ক্লাব করা হলো, আর 28% জিএসটি দিতে হবে। আর এই 28% জিএসটি কবে থেকে দিতে হবে? সরকার কি যেদিন থেকে এই নিয়মটা বার করেছে সেদিন থেকে? না বন্ধুরা, সেরকমটা নয়। এই কোম্পানিগুলো যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই 28% জিএসটির কথা সরকার বলেছিল। আর সেইখান থেকে হিসেব করে এই যে লাইবিলিটি সেটা বেরোলো 23,200 কোটি টাকা। আর ভাই এটা তো কোর্টেও চলে গিয়েছে। আর দেখুন এটা কোর্টেই যেতে হবে। কোম্পানির যে অ্যাসেট সেটা রয়েছে 3,000 কোটি টাকা, তো কোম্পানি 23,200 কোটি টাকা দেবেই বা কোথা থেকে? কিন্তু যেমন আমি বলেছি যদি এই কেস হারে তাহলে কিন্তু গেম ওভার। সহজ কথায় এই যে গেম সেটা কিন্তু পুরোপুরি ভাবে ওভার হয়ে যাবে। কোম্পানি মার্কেট থেকে পুরোপুরি ভাবে উড়ে যাবে। পুরো কোম্পানি বিক্রি করেও এই যে টাকা সেটা কিন্তু দিতে পারবে না ভাই। এই যে ডিমান্ড নোটিশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন 23,200 কোটি টাকা। আর কোম্পানির যদি মার্কেট ক্যাপও চেক করেন দেখতে পাচ্ছেন কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা রয়েছে 2,424 কোটি টাকা। তো কোথা থেকে দেবে এই 23,500 কোটি? মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এমন কোম্পানিতে যাওয়া মানে সুইসাইডের সমান সিদ্ধান্ত নেওয়া। আমি কিন্তু এটা বলছি না ভাই যে এই কোম্পানি ডুবে গেছে। কোর্টে কেস জিতলেই ভাই এদের যে কন্টিনজেন্ট লায়াবিলিটি
সেটা জিরো হয়ে যাবে। কিন্তু আপনার কাছে কি এত বেশি টাকা আছে যে আপনি এরকম জুয়া খেলার মতো কোম্পানিতে টাকা ইনভেস্ট করবেন? নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বুঝতে পারছেন তো? ঠিক আছে, এই জন্যই আপনি দেখতে পাবেন এই কোম্পানি গত 1 বছরে কিভাবে ক্র্যাশ করেছে, জোরালো পরিমাণে কিন্তু ক্র্যাশ করেছে। এবং 5 বছরেরও যদি ডেটা দেখেন, দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে কিভাবে পড়েছে। এই মুহূর্তে টপ লেভেল থেকে 73% কাছাকাছি ডাউন রয়েছে। এর পেছনের কিন্তু কারণটাই ছিল, সরকার বলেছিল ভাই জিএসটি দিতে হবে। কত? প্রায় 23,000 থেকে 23,500 কোটি। বুঝতে পারছেন 3,000 কোটি টাকার কোম্পানি থেকে সরকারই টাকা চাইছে। তো এই কারণেই কন্টিনজেন্ট লাইবিলিটি এটার নিচে এত এসেছে। তো এখন কি, এখন মামলা চলছে কোর্টে। হারলে এই কোম্পানির গেম ওভার হয়ে যাবে, আর যদি জিতে যায় তাহলে এই কোম্পানি বেঁচে গেল। তো এই পয়েন্টটা আপনাকে অবশ্যই এখানে জানতে হবে। এরপরে আরো একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে স্পাইস জেট। এই স্পাইস জেট যদি দেখেন, আমি কিন্তু সরাসরি এখানে খুলে নিচ্ছি। এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি এটা খুলে নিয়েছি। এটা কিভাবে খুলবেন সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। তো আপনারা এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি এই সেকশনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন কোম্পানির ওপরে এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি, এটা আগে ছিল 55,524 কোটি টাকা, আর কোম্পানির ভ্যালু কত ছিল? মাত্র 9,500 কোটি টাকা। মানে বুঝতে পারছেন এটাও কিন্তু একটা ডেঞ্জার রিস্ক টাইপের কোম্পানি ছিল। ঠিক আছে, খুবই বেশি ঝুঁকিপূর্ণ আপনি এখানে দেখতেও পাচ্ছেন। কিন্তু তারপরে দেখুন এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি সেটা ধীরে ধীরে কিন্তু শূন্যে চলে এসেছে। মানে কোম্পানি তার যে ঋণ সেটা পরিশোধ করে ফেলেছে। ঠিক আছে, এই কোম্পানি ঘিরে কিন্তু অনেক বড় বড় বিতর্কও তৈরি হতো। এই যে দেখতে পাচ্ছেন আগেই 600 কোটি টাকার কন্টিনজেন্ট লাইবিলিটি ছিল, এটাও কিন্তু তারা ঠিক মতো দিতে চাইছিল না, এবং মামলা যে সেটা কোর্টেও গিয়েছিল। এবং আপনি দেখতেও পাচ্ছেন এই যে ক্রেডিট সুইসের মামলা, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে হুমকি দিয়েছিল। এবং স্পাইস জেটের যে সিএমডি তাকে বলেছিল এই টাকা যদি না দাও তাহলে কিন্তু তিহার জেলে পাঠিয়ে দেওয়া হবে। আর সুপ্রিম কোর্ট এটাও বলেছিল নট বর্ডার ইভেন ইফ ইউ ডাই, মানে তোমরা মরলেও আমাদের কোনো ফারাক করবে না। এই ধরনের দেখতে পাচ্ছেন স্পষ্ট সতর্কতা এই স্পাইস জেট সুপ্রিম কোর্টের থেকে পেয়েছিল। কারণ এই যে টাকা সেটা তারা দিচ্ছিল না। আর সুপ্রিম কোর্টের তরফ থেকে এত সতর্ক বার্তা পাওয়ার পর এই কোম্পানিটা টাকা মিটিয়ে দিয়েছে এবং মামলাটিও কোর্টে মিটে গিয়েছে। এবং এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি সেটা দেখতে পাচ্ছেন এখন শূন্য এসে গেছে। মানে কি হলো বন্ধুরা, দেখুন স্পাইস জেট এই কোম্পানিটা কিন্তু বন্ধ হয়নি। তাদের উপর এই যে কন্টিনজেন্ট লাইবিলিটি সেটা ছিল 55,000 কোটি টাকা, যখন কোম্পানির মোট অ্যাসেট সেটা ছিল 9,500 কোটি টাকা। কোম্পানি ডুবে যায়নি, আজও আছে। তবে আপনি নিশ্চয়ই বুঝছেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন। ধরুন 1 সেকেন্ডের জন্য যদি তারা টাকা না দিত এবং হেরে যেত, তাহলে ভাই তখন কি করতেন? যে স্টক এখন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন 38-39-এ চলছে, এটাও কিন্তু দেখতে পেতেন না। ঠিক আছে, এই জিনিসগুলোই বুঝতে হবে। সেই কারণের জন্যই যদি দেখেন কোম্পানির যে চার্ট প্যাটার্ন সেটা কিন্তু এরকম তৈরি হয়, বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু ওপর দিকে ওঠে না। আর এসব জেনে বুঝেও আপনি যদি এই সমস্ত কোম্পানিতে যান তাহলে কিন্তু আপনি বড় ঝুঁকি নিচ্ছেন। যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমি শুধু একটা প্রসঙ্গ বুঝিয়ে দিলাম। তো আমার মনে হয় বন্ধুরা এই কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্পর্কিত যত পয়েন্ট ছিল উদাহরণ সহ আমি সব এখানে কভার করেছি। এর ডেফিনেশন কি সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। এটা এক ধরনের লায়াবিলিটি যেটা একটা কন্ডিশনের উপর নির্ভর করে যে আপনাকে দিতে হবে কি হবে না। কোর্টের উদাহরণটা কিন্তু এখানে সবচেয়ে ভালো হবে। কোথায় চেক করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, কিভাবে চেক করতে হয় সেটাও এখানে দেখিয়ে দিয়েছি। কন্টিনজেন্ট লায়াবিলিটি থাকা মানে কোম্পানি ধ্বংস হয়ে গেছে এমন কিন্তু নয়। এই যে স্পাইস জেট এর উদাহরণ দেখুন, তারা টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছে, কিন্তু যদি তারা টাকা না দিতে পারতো তাহলে কিন্তু কোম্পানি ধ্বংস হয়ে যেত। মানে এটা হলো এক ধরনের টাইম বোমা ভাই। এমন কোম্পানিতে যাওয়া মানে ঝুঁকি নেওয়া। আর এই জন্যই আমি বারবার এটা এখানে রিপিট করছি, কারণ কিছু মানুষ পরে বলবে আরে ভাই কোম্পানি তো ডোবেনি, আমি কোথায় বলেছি ডুবে যাবে, আমি কি একবারও বলেছি? তবে আপনি বুঝুন কোথায় আপনি টাকা ইনভেস্ট করছেন। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সাহায্য করেছে, ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক আর শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।